এইখান থেকে আমাদের যে ইম্পর্টেন্ট টপিক সেগুলো হচ্ছে আমরা প্রথমে কিছু ডেফিনিশন শিখতে হবে, যেটা যে পিডিএফটা শেয়ার করছি সবকিছুই আছে। আমি হয়তো সবকিছুই একে একে দেখাবো, বাট তোমরা নিজেরাও পড়ে নিতে পারবা চাইলে। কোহেসিভ ফোর্স, অ্যাডিসিভ ফোর্স, সারফেস টেনশন, সারফেস এনার্জি, অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, ক্যাপিলারিটি, অ্যান্ড ক্যাপিলারি টিউব। তাহলে এগুলার এই সমস্ত ডেফিনিশন কাকে বলে এগুলো সব তোমাদের জানতে হবে। তো এগুলা আমাদের কি তোমার পড়ে নিবা একটু, মানে আগে আগে যদি পারো। এখানে তোমাদের বাংলা বললে তোমরা বুঝতে পারবে যে মোটামুটি তোমরা এগুলা কিন্তু সবই পড়ছো ইন্টারে। যেমন কোহেসিভ ফোর্স হচ্ছে সংশক্তি বল, অ্যাডিসিভ ফোর্স হচ্ছে আসঞ্জন বল, সারফেস টেনশন পৃষ্ঠ টান, সারফেস এনার্জি পৃষ্ঠ শক্তি, অ্যাঙ্গেল অফ কন্টাক্ট হচ্ছে তোমার স্পর্শকোণ, ক্যাপিলারিটি হচ্ছে কৌশিকতা, ক্যাপিলারিটি কৌশিক নল। সবই পড়ছো, তার মানে এমন না যে কোনোটাই জানো না বা কোনোদিন নামও শোনো না। ওকে, এর বাইরে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট বড় কোশ্চিন আছে, আমি সেগুলো দিয়ে দিচ্ছি শুরুতেই, কারণ আমি চাচ্ছি যে তোমরা আমার পাশাপাশি নিজেরাও প্রিপারেশন শুরু করে দাও, যেটা আমাকে পড়াতে ইজিয়ার করবে। তাহলে প্রথমত হচ্ছে সারফেস মলিকুলার থিওরি অফ সারফেস টেনশন। এটা হচ্ছে রিলেশন বিটুইন সারফেস টেনশন অ্যান্ড এনার্জি, মানে সারফেস এনার্জি। তারপর হচ্ছে হাউ টু ক্যালকুলেট surface tension by angle of contact, অথবা তুমি বলতে পারো যে রিলেশন বিটুইন সারফেস টেনশন টি অ্যান্ড অ্যাঙ্গেল অফ কন্টাক্ট থিটা, একই কথা, একই কথা। তাহলে এগুলা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকস। এবং তাহলে আমি ইউজুয়ালি আগে কি করতাম যে চ্যাপ্টারের শেষে তোমাদেরকে ইম্পর্টেন্ট টপিকস এর ব্যাপারে আইডিয়া দিতাম। তা আমি এখন তোমাদের শুরুতেই দিয়ে দিলাম, যাতে তোমরা প্রিপারেশন নিজে থেকেও আগায় রাখতে পারো। এবং এই যে পিডিএফটা শেয়ার করছি, এখানে ম্যাথস যতগুলো আছে যেগুলো আছে সেগুলো সবই এই ফর্মুলাগুলোর উপরে বেস করে। তো তোমরা ওখান থেকেও ম্যাথস গুলা অলরেডি দেখা শুরু করে দিতে পারো,
ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। হ্যাঁ, ট্রাই টু টেক প্রিপারেশন ফর ফাইনাল এক্সাম রাইট নাও। এখন থেকে আস্তে আস্তে শুরু করে দাও, না হলে ঝামেলায় পড়ে যাবো আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করি পড়ানো আস্তে আস্তে। তো আমরা শুরুতেই এই সারফেস টেনশন কি জিনিস সেটা নিয়ে আলোচনা করব, অ্যান্ড দেন দেখি তারপরে কতটুকু আলোচনা করা যায় আজকের ক্লাসে। তাহলে আমরা বলছি এটা হচ্ছে ডেফিনিশন। আমরা সারফেস টেনশনকে ডিফাইন করতেছি এইভাবে যে সারফেস টেনশন ইজ দ্য প্রপার্টি অফ এ লিকুইড। তাহলে প্রথম কথা হলো এটা হচ্ছে এটা লিকুইডের প্রপার্টি। আমরা এর আগে পড়াইছিলাম ইলাস্টিসিটি, আমরা সেটাকে কিন্তু বলছিলাম যে প্রপার্টি অফ সলিড। ঠিক আছে? তাহলে ইলাস্টিসিটি যেমন ভাবে সারফেস লিকুইডের জন্য প্রযোজ্য না, ঠিক তেমনি ভাবে সারফেস টেনশন বা পৃষ্ঠটান এটা কিন্তু সলিডের জন্য প্রযোজ্য না। সো ইট ইজ দ্য প্রপার্টি অফ লিকুইড, এটা লিকুইডের প্রপার্টি। যেটার কারণে কি হয়, যেটার কারণে দ্য ফ্রি সারফেস অফ লিকুইড, মানে লিকুইডের মুক্ত পৃষ্ঠ যেটা, তো মুক্ত পৃষ্ঠ কোনটা, মানে আপার পৃষ্ঠ যেটা, তাই না? যেমন মনে করো যদি একটা বালতিতে পানি থাকে, তাহলে বালতির নিচের দিকে অথবা বালতির চারিদিকে সব জায়গায় কিন্তু লিকুইড পানির সাথে বালতির যে মেটেরিয়াল সেটা লোহা হোক অথবা প্লাস্টিক হোক তার সাথে কানেকশন থাকে। সো তারা কিন্তু ফ্রি না, তারা কিন্তু বাউন্ড। হ্যাঁ, বাট ফ্রি সারফেস বললে একদম আমরা আপার সারফেসটা বুঝবো, একদম উপরের অংশটা। তো সেই ফ্রি সারফেসটা কি করে, বিহেভস লাইক এ স্ট্রেসড মেমব্রেন। সে এমন ভাবে ব্যবহার করে যেন সে একটা হচ্ছে তোমার সম্প্রসারিত বা প্রসারিত একটা ঝিল্লি বা পর্দা বা মেমব্রেন আর কি। এখন এই জিনিসটা একটু এক্সপ্লেইন করা যাক যে আসলে প্রসারিত ঝিল্লি বা পর্দা জিনিসটা বলতে কি বোঝায়। দেখো এটা খুব সহজ কথা, যে সচরাচর একটা ঝিল্লি বা পর্দা বা একটা কাপড়, মনে করে একটা কাপড়, সাপোজ একটা কাপড় আর কি হতে পারে, সেটা বিছানার পর্দা, এই যে বিছানার চাদর আর কি। ঠিক আছে? মনে করো এরকম, আর মনে করো চার কোনায় টান টান করে বাঁধা আছে, যেহেতু স্ট্রেসড বলতেছি আমরা, স্ট্রেসড অবস্থায় আছে, চারদিকে টান টান করে বাঁধা আছে। এখন এই বাঁধা থাকা অবস্থায় যদি আমরা ঠিক মাঝখানে একটা ভারী বস্তু রাখি, মাঝখানে একটা ভারী বস্তু রাখি, ধরে নাও যে তোমার মনে করো একটা ফল রাখলাম, বড় ফল একটা জাম্বুরা রাখলাম আর কি। ঠিক আছে? তাহলে কি হবে, যেটা হবে যে এই এই অংশটা একটু
দেবে যাবে ভিতরের দিকে কম্পারেটিভলি টু বাইরের দিকে। হ্যাঁ, বাইরের দিকের অংশগুলা একটু তোমার কি হবে, মানে ভাসতে, ওটার চাইতে একটু উঁচু অবস্থায় থাকবে, আর নিচের অংশটা একটু, ভিতরের অংশটা একটু নিচের দিকে দেবে যাবে। তাহলে এই যখন এটা এই নিচের দিকে একটু ঢুকে গেল, দেবে গেল, তার তখন কি বোঝা গেল যে এই একদম কিনারের যে কাপড়ের এলিমেন্ট কণা, তার সাথে মাঝের ওইটার এলিমেন্টের একটা টান টান সম্পর্ক আছে, এবং এই জন্যই এটা করছে। তো এটা তো কাপড়, তো কাপড়ের জন্য আমরা খুব সহজেই বুঝতে পারি, কিন্তু পানিতে এই এক্সপ্রেশনটা, এই রূপটা আমরা কখন দেখতে পাই? আমরা দেখতে পাই যেমন যখন কোনো বদ্ধ জায়গায় পানির উপর দিয়ে বিভিন্ন ছোটখাটো পোকামাকড় হাঁটাহাঁটি করে, আমরা কখনো দেখে থাকবো যে নালা নর্দমায় অথবা ড্রেনে, হ্যাঁ, পানি যখন অনেকদিন জমে থাকে, বর্ষার পানি না, হয়তো শীতের সময় যখন অনেকদিন বৃষ্টি হয় না, পানি যখন কোথাও জমে থাকে, তখন আমরা এটা দেখি। তখন কিন্তু দেখা যায় যে যখন পোকাটা সামনের দিকে চলে যাচ্ছে, ইনস্ট্যান্ট মনে হয় যেন ওই জায়গার পানিটা একটু নিচের দিকে দেবে গেছে, একটু পরে আবার মিলে যায় ন্যাচারালি। তাহলে যদি এই উপরের পৃষ্ঠটা দেবে যায় বলে মনে হয়, তাহলে ধরে নিতে হবে যে এই উপরের পৃষ্ঠটাও ওই মেমব্রেন বা পর্দা বা ঝিল্লির মতো আচরণ করে। তাহলে এই যে কারণে, যে ধর্মের কারণে লিকুইড এই রকম বিহেভ করে, উপরের অংশটা একটা টান টান পর্দার মতো আচরণ করে, সেইটাকে আমরা বলতেছি হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠটান। এবং তোমাদের বলি যে এই সারফেস টেনশন বা পৃষ্ঠটান আমরা শুধু, মানে যখন লিকুইড এক জায়গায় অনেক দিন থাকে অথবা ডেন্স অবস্থায় থাকে, ঘনীভূত অবস্থায় থাকে, তখনই হয়তো আমরা ওই স্ট্রেস অবস্থায় বেশি দেখি। কিন্তু সব লিকুইডেরই সারফেস টেনশন ধর্ম আছে, সেটা কম অথবা বেশি, ডিপেন্ডিং অন টেম্পারেচার, ডেন্সিটি, ইমপিউরিটি, এগুলো আমরা সেগুলোও ক্রমান্বয়ে ডিসকাস করতেছি। তো প্রথমেই আহ সাধারণ লিকুইড যে যে কোনো জায়গায় রাখলে ফুটা ফুটা অবস্থায় পড়ার সময় বা অন্য কোনো ভাবে থাকার সময় সে যে একটা স্ফেরিক্যাল শেপে থাকতে চায়, আমরা দেখি যে বৃষ্টির ফোঁটা অথবা শিশির বিন্দু, এগুলো আমরা সচরাচর দেখে থাকি যে এটা হচ্ছে তোমার গোলাকার হয়, তাই না? তো এইটার কারণও কিন্তু সারফেস টেনশন, কারণ সারফেস টেনশনের কারণেই লিকুইড গুলো সব সময় চায় যে সেন্ট্রালি অ্যাট্রাক্টেড থাকতে। তো সেন্ট্রালি অ্যাট্রাক্টেড থাকার কারণে চারিদিকের লিকুইড সেন্ট্রালি অ্যাট্রাক্টেড কারণে সেটা কিন্তু স্ফেরিক্যাল শেপ ফর্ম করে। ঠিক আছে, তারপরে তোমরা দেখবা যে সোপ বাবল আর কি, ঠিক আছে, মানে সাবানের ফেনা হলেও কিন্তু ওখানে যে গোল গোল যে বাবল তৈরি হয়, এইটার কারণেও কিন্তু সারফেস টেনশন। তাহলে এটা হলো সারফেস টেনশনের ডাইরেক্ট ডেফিনিশন। এখন এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখতে চাই, কারণ আমাদের তো সব হিসাবপত্র করতে হবে ম্যাথমেটিক্যালি, তাহলে আমরা তখন বলতে পারি এরকম যে সারফেস টেনশন ইজ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট লেন্থ। ঠিক আছে, আমরা তখন তাহলে বলতে পারি যে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে চাই, তাহলে আমরা বলতে পারি সারফেস টেনশন ইজ ফোর্স পার ইউনিট লেন্থ। দ্যাট ইজ, আমরা সারফেস টেনশনকে যদি টি দিয়ে এক্সপ্রেস করি, সো টি ইজ ইকুয়াল টু এফ বাই এল, যেখানে এল হচ্ছে লেন্থ এবং এফ হচ্ছে ফোর্স ন্যাচারাল। তার মানে এটার ইউনিট হচ্ছে, আমরা বুঝতে পারছি সহজে, যে নিউটন পার মিটার। সারফেস টেনশনের ইউনিট দেওয়া হলো তাহলে নিউটন পার মিটার। আচ্ছা,
সো এখন যে এক্সাম্পল যেটা তোমাদের আমি করলাম, আহ, যে বলছি শুরু থেকে যে ডকুমেন্টস অথবা পিডিএফ আমি শেয়ার করছি, এখানে কিছু এক্সাম্পলস আছে যেটা আমি বলছি মুখে মুখে, যে মশা মাছির হেঁটে যাওয়া যে ব্যাপারটা বা সোপ বাবল ফর্ম করা, এগুলা তো এগুলা ওখানে একটু ডিটেলস আলোচনা করা আছে, এক্সাম্পলস অফ সারফেস টেনশন, ওগুলো তোমরা নিজে পড়ে নিবা, এটা আর আমি পড়াবো না। আমি এরপরে আসতেছি যে তোমার সারফেস টেনশনের যে মলিকুলার থিওরি, সেটার একটা ব্যাখ্যা আমরা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করি। সো আমরা আরেকটু ভালো করে তাহলে জিনিসটা বুঝবো। আমরা বলছি যে মলিকুলার থিওরি অফ সারফেস টেনশন। মলিকুলার থিওরি অফ সারফেস টেনশন, তাহলে আমরা আমরা জানি যে প্রত্যেকটা পার্টিকেল, সেটা সলিড লিকুইড গ্যাস যাই হোক, তারা অসংখ্য মলিকুল বা এলিমেন্ট দিয়ে তৈরি। সো সেই এলিমেন্ট গুলোর নেচার কিরকম হবে সারফেস টেনশনের কারণে, আমরা সেইটা এইখানে আলোচনা করব। তো এটাকে তুমি আহ, বইয়ে এক্সপ্লেনেশন অফ সারফেস টেনশন নামেও পাচ্ছ। তো যাই হোক, এটা হচ্ছে মলিকুলার থিওরি অফ সারফেস টেনশন। আমরা সেটা যদি বুঝতে চাই, তাহলে আমরা মনে করি যে এ ধরনের একটা জার আছে, এ ধরনের একটা পাত্র আছে যার মধ্যে লিকুইড আছে, যে কোনো লিকুইড, ওয়াটার হতে পারে, অয়েল হতে পারে, যাই হোক যে কোনো লিকুইড আছে। তো আমরা এই লিকুইডের ভিতরে আমরা কিছু পয়েন্ট কনসিডার করছি, যেগুলাকে আমরা লিকুইড বাবল হিসাবে ট্রিট করতেছি আমরা। তোমরা এটা পড়ছো আণবিক থিওরি, তারপরে আমি আমার দায়িত্ব আমি পালন করি। সেটা হলো, মনে করো আমরা এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা, তিনটা বাবল কনসিডার করলাম আর কি। আমরা আমরা এটাকে যথাক্রমে মনে করো এ বি সি নাম দিলাম। এখন আমরা কি দেখি সেটা একটু দেখি। আমরা দেখি যে এই এ বাবল যেটা, এ বাবলটা যেহেতু একদম লিকুইডের ভিতরে অবস্থিত, তাই না? আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি যে চারিদিকে লিকুইড। তো চারিদিকে যেহেতু লিকুইড আছে, সেহেতু চারিদিক থেকে এই বাবলটার উপরে সমান পরিমাণে প্রেসার দেওয়া হচ্ছে। মানে অবশ্যই লিকুইড যখন একটা জায়গায় অবস্থান করে চারিদিকে লিকুইডের ভিতরে, তখন সে একটা প্রেসারে থাকে ন্যাচারালি, আকর্ষণ বলে থাকে। আকর্ষণ বল ইজ ওয়ান কাইন্ড অফ প্রেসার, কারণ আমরা জানি প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া। সো যেখানেই তোমার বল আছে সেখানে প্রেসার আছে। সো এটা চারিদিক থেকে একটা সমান পরিমাণ আকর্ষণ বল অথবা সমান পরিমাণ প্রেসার ফিল করতেছে। তার মানে সে তার অবস্থানে অটল থাকবে, অর্থাৎ কোনো একদিকে মুভ করবে না, কারণ চারিদিক থেকে সমান পরিমাণ টান দিচ্ছে। তো সমান পরিমাণ টান যদি হয়, তাহলে সে একটা ফোর্স ইকুইলিব্রিয়াম স্টেটে অবস্থান করতেছে, অর্থাৎ তার উপরে চারিদিক থেকে বলের সাম্যাবস্থা তৈরি হয়েছে। সো দেয়ারফর সে কিন্তু যে অবস্থানে আছে সেই অবস্থানেই স্টে করতেছে, এটা মুভ করতেছে না ফ্রম ইটস পজিশন। অন দ্য আদার হ্যান্ড, আমরা দেখতেছি যে আমাদের যে বি যে বাবল আমরা কনসিডার করছিলাম, তার অর্ধেকটা আছে লিকুইডের ভিতরে এবং বাকি অর্ধেকটা আছে তোমার আপার সারফেসে, যেটাতে কোনো লিকুইড নাই আর কি। সো অ্যাজ উপরে কোনো লিকুইড নাই, লিকুইড যেহেতু নাই, সেখানে কি প্রেসার কম, এবং লিকুইডের ভিতরে কম্পারেটিভলি প্রেসার বেশি। তার মানে আমরা বলবো যে এই বাবলটা গ্র্যাজুয়ালি সময়ের সাথে সাথে আস্তে আস্তে
লিকুইডের ভিতরে তোমার কি করবে, এন্টার করবে, ভিতরে ঢুকে যাবে। বিকজ যেহেতু এদিকে প্রেসার বেশি এদিকে নাই, তাহলে এদিক থেকে টানটা বেশি, আস্তে আস্তে সে ভিতরে ঢুকে যাবে এবং ভিতরে পুরোপুরি যখন নিমজ্জিত হয়ে যাবে তখন এই এ বাবুলের মতোই স্টে করবে। আই মিন যখন এই যে বি এর অবস্থানটা এই অবস্থান থেকে সিম্পলি মনে করো এই অবস্থানে চলে আসবে, তখন কিন্তু সে ওই জায়গায় স্টে করতেছে। আর কারণ তখন চারিদিক থেকে তার আবার সমান পরিমাণ প্রেসার সে ফিল করবে। অন দ্য আদার হ্যান্ড আমরা যে সি বাবল বলছি সেটা আমরা দেখছি যে সেটা লিকুইডের সাথে কোনো সম্পর্ক নাই, সেটা লিকুইডের একদম বাইরে অবস্থিত, সেহেতু সে বাবলটা আস্তে আস্তে বাতাসে উড়ে চলে যাবে, লিকুইডের মধ্যে আর ফিরে আসবে না কখনোই। তাহলে এইটা হচ্ছে তোমার মলিকুলার থিওরি অফ সারফেস টেনশন। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় যে সারফেস টেনশন, যেহেতু আমরা বললাম যে আপার সারফেসের একটা নেচার, সো এটা দিয়ে বুঝাইলো যে এই যে কোনো একটা লিকুইডের অভ্যন্তরে সমস্ত এলিমেন্ট বা কণাগুলো তারা নিজ জায়গায় অবস্থান করবে অলওয়েজ ডিউ টু সারফেস টেনশন অর অ্যাট্রাকশন ফোর্স বিটুইন দেম। ফার্স্ট। সেকেন্ডলি হচ্ছে লিকুইডের সারফেসের সাথে যদি একই ধরনের লিকুইড এলিমেন্ট সংশ্লিষ্ট থাকে, সে সারফেস টেনশনের কারণে এক সময় লিকুইডের সাথে মার্জ করবে, অল্প সময়ের মধ্যে মিশে যাবে এবং এই পৃষ্ঠের সাথে লিকুইডের ন্যাচারাল বিহেভিয়ারটা সে সম্পৃক্ত হয়ে যাবে আর কি আস্তে আস্তে। অ্যান্ড থার্ড, বাইরে যদি কিছু থাকে তাহলে সে আস্তে আস্তে উপরে উঠে যাবে। তাহলে এই জিনিসটা তোমরা প্র্যাকটিক্যালিও কিন্তু দেখতে পাও, ঠিক আছে? যদি তোমরা দেখার চিন্তা করো বা দেখার জন্য একটু আগ্রহ প্রকাশ করো, চেষ্টা করো। মানে সোপ বাবল আমরা যেটা বলি, আমরা যে সাবান পানি আমরা ইয়ে করি, তোমার কাপড় কাচার সময় দেখা যায়। তো তোমরা দেখো যে সাবানের যে ফেনা হয়, ঠিক আছে, তো যদি তোমরা কিছু এর ফেনা তুলে বাইরে ফেলে দাও তাহলে সে কি হয়, বাতাসে মিলে যায়, এক সময় তোমার হাতে লেগে থাকলে শুকায় যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু যদি লিকুইডের সারফেসে থাকে তাহলে কিন্তু সময়ের সাথে সাথে তুমি যদি রেখে দাও, আস্তে আস্তে কিন্তু তুমি কিছুক্ষণ পরে গিয়ে দেখলে দেখা যায় যে ফেনার পরিমাণ কমে গেছে, সেগুলো পানির সাথে মিশে গেছে। হয়তো অনেকক্ষণ পরে গেলে দেখবে যে কোনো ফেনাই আর নাই। তাহলে এটা খুব ক্লিয়ার বোঝা যায় যে এই জিনিসটা সারফেস টেনশনের কারণে হয় এবং এই জিনিসটা প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এটা আমরা প্র্যাকটিক্যাল লাইফেও দেখে থাকি। তাহলে এটাই হচ্ছে মলিকুলার থিওরি অফ সারফেস টেনশন। আমি কথাবার্তা যেগুলো ছিল সেগুলো সব মুখে বলছি, ব্যাখ্যা করছি, বইয়ে সুন্দর করে লেখা আছে, তোমরা এগুলা একটু দেখবা। এখন আমরা আজকে একটা ইম্পর্টেন্ট টপিক পড়াতে যাচ্ছি। আমাদের এই চ্যাপ্টারে দুইটা ইম্পর্টেন্ট টপিকস আছে, বেশি ইম্পর্টেন্ট টপিকস। তার মধ্যে একটা আজকে পড়াতে যাচ্ছি আর আরেকটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়াবো। আমরা চেষ্টা করব, আমি শুরুতেই বলছি, আমরা চেষ্টা করব যে 2 ক্লাসের মধ্যেই মোটামুটি একটা চ্যাপ্টারের জিস্ট শেষ করে দিই, যেহেতু আমরা এর বেশি ক্লাস পাবো বলে মনে করি না। তো তাহলে আমাদের আজকে যে ইম্পর্টেন্ট টপিকস বলতেছি সেটা হচ্ছে রিলেশন বিটুইন সারফেস টেনশন অ্যান্ড সারফেস এনার্জি। এস দিয়ে আমরা সারফেস এনার্জি রিপ্রেজেন্ট করি। সো রিলেশন বিটুইন টি অ্যান্ড এস, দ্যাট ইজ সারফেস টেনশন অ্যান্ড সারফেস এনার্জি। আচ্ছা, আমি তো ক্রমান্বয়ে একা একাই বলছি, আশা করি তোমরা বুঝতে পারতেছো। আমি আসলে মানসিকভাবে একটু স্ট্রেসড ফিল করতেছি যে তোমাদের এগুলা খুব দ্রুত কমপ্লিট করতে হবে, এজন্য হয়তো বেশি তোমাদের সাথে ইন্টারাকশন করতেছি না। বাট আই থিঙ্ক আমি যা পড়াইছি সেগুলা এত কঠিন কিছু ছিল না। কি বলো জুনাইদ, কি বলো, বুঝছো না? জি স্যার, বুঝছি কিছুটা আর কি। কিছুটা বুঝছো, পুরোটা জি বুঝো স্যার। নাই? না স্যার, কি বুঝো নাই? পুরোটাই বুঝো নাই, কেন বুঝো নাই?
স্যার একটু পড়তে হবে, আচ্ছা অনেক আগে পড়বা পড়ছিলাম তো। পড়বা পড়বা, পড়তে তো হবেই, পড়া ছাড়া তো হবেই না সবার জন্যই। জুনাইদ হচ্ছে সবচেয়ে আহ মানে রেসপন্স করে, এই জন্য ওকে বললাম সব সময়। ওকে, সো আমরা তাহলে এটা শুরু করি যে রিলেশন বিটুইন সারফেস টেনশন এন্ড সারফেস এনার্জি। তুমি কিছু বলবা? আকরাম হোসেন, জি স্যার, একটা কথা বলার ছিল। বলো শুনি। স্যার, আমাদের থিওরি পাশাপাশি কিছু ম্যাথ করাইলে বেটার হয়। না, তোমরা ম্যাথ গুলো করো না, আমাকে আমাকে বলো না। আমি তো সবসময় স্যারের উপরে ডিপেন্ড করো না, তোমরা তো স্কুল কলেজে পড়ো না। আমি যেসব ম্যাথ গুলো দিই, আমার কথা শোনো আর কি, আমি বলি তো, আমি বলছি না যে আমি আহ, আসলে টাইম কম বুঝছো। এখন আমি যেসব ম্যাথ গুলো দিয়েছি তোমার বইয়ে, এগুলা কিন্তু সলভ করা আছে, এবং তুমি এগুলো ট্রাই করো। প্রবলেম পড়লে আমার কাছে বলো, আমার কাছে কিন্তু তোমরা আসো না, এটাই সমস্যা। তোমরা মনে করো যে সবকিছু উইদিন ক্লাস করাতে হবে, মানে উইদিন ক্লাস করানোটাই ডিফিকাল্ট হয়ে যায় ক্লাস সংকটের কারণে। এখন মনে করো যে তাহলে যদি আমার সিলেবাসটাই কমপ্লিট না হয়, তাহলে তো সমস্যা। আর আমি তো দেখা যায় যে একটা কোশ্চেনে মানে 80% কোশ্চিন থিওরিটিক্যাল থাকে, 20% ম্যাথমেটিক্যাল থাকে, তাহলে আমি এই জন্য থিওরিটিক্যালের দিকে বেশি গুরুত্ব দিই। কিন্তু আমি ম্যাথমেটিক্যাল যে করাতে চাই না তা না, কিন্তু সময় যেটা বললাম আর কি। এখন তোমরা ট্রাই করো না কেন আকরাম? তোমাদের সমস্যা কি? তুমি ট্রাই করো, আমাকে বলো। স্যার, ট্রাই করি, মানে প্রবলেম হলে সেটা। কিন্তু প্রবলেম তো বলো না। যেমন মিড টার্মের আগে আমার সাথে সম্ভবত 2 দিন বা একদিন আসলাম যোগাযোগ করছিল, আমি তো তাকে সলিউশন দিয়েছি। আমি, সে বলতে পারবে যে আমি তাকে সলিউশন দিইনি। আসলাম, আসো ক্লাসে? জি স্যার, আছি স্যার। তো তোমাকে আমি স্যার আমার সলিউশন যেগুলোতে দিয়েছি। সমস্যা হয়েছিল স্যার, ওগুলো তো আপনার কাছ থেকে সমাধান করে নিয়েছিলাম আমি। হ্যাঁ, তো তাহলে তো ঠিক আছে, তাহলে আমি তো সলিউশন দিচ্ছি, আমি তো এমন না যে সলিউশন দিই না। এই যে তোমাদের বন্ধুই বলতেছে, তো সেক্ষেত্রে তুমি আমাকে বলো, নক করো। এন্ড তুমি যদি মনে করো যে সব কিছুই ক্লাসে করা, ক্লাস টাইমে করাতে হবে, ক্লাসে না ক্লাস টাইমে, দ্যাট ইজ এ প্রবলেম। ক্লাস টাইম মনে করো সপ্তাহে 3 ঘন্টা, কিন্তু সপ্তাহে তো 24 × 3, 7 গুণ করলে অনেক সময়। এই সময়গুলোর মধ্যে তুমি একটু ট্রাই করো। আমি তো তোমাদের সাথে কানেক্টেড, তোমাদের সাথে ফেসবুকে কানেক্টেড, হোয়াটসঅ্যাপে কানেক্টেড, আমার ফোন নম্বর তোমাদের কাছে আছে, ইমেইল আছে। প্লিজ ট্রাই টু কন্ট্যাক্ট মি, আমি সমাধান দিয়ে দিই। আমি হয়তো ইনস্ট্যান্ট না দিতে পারি, কোনো কারণে আমার ব্যস্ততা থাকতে পারে, কিন্তু এমন হবে না যে আমি রিপ্লাই করব না। এটা আমি কি তোমাদের মানে লিখিত দিতে পারবো, যেটা আমি কখনোই করি না, যে আমি স্টুডেন্টদের রিপ্লাই করব না, এরকম আমি কখনোই করি না। ইনস্ট্যান্ট না করতে পারি, আমার ইনস্ট্যান্ট ব্যস্ততা থাকতে পারে, তোমাকে হয়তো 1 দিন 2 দিন ওয়েট করতে হবে, বাট আমি দিয়ে দিব ফর শিওর। এই জন্য সবাইকে বলতেছি, শুধু আকরামকে না, সবাইকে বলতেছি প্লিজ ট্রাই, নিজেরা ট্রাই করবা। আমি তো ওপেন সোর্স দিয়ে দিই, বইয়ে যা যা আছে সেগুলোই করবা, ট্রাই করবা, এবং আমাকে বলবা, জিজ্ঞেস করবা যে স্যার এটা আমি পারি নাই, বা এটা কি হবে আমি বুঝতেছি না। আই উইল ডেফিনেটলি হেল্প ইউ ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এটা বোঝার জন্য একটা ফিগার ড্র করবো এগেইন। তো দেখা যাক।
আচ্ছা, তাহলে আমরা একটা ফিগার ড্র করছি, একটু ভালো করে দেখো এবং বর্ণনাটার দিকে খেয়াল করো। তাহলে আমরা মনে করছি যে একটা রেক্টেঙ্গুলার ফ্রেম PQRS আছে, যেটাতে একটা ওয়্যার আছে AB। এই AB ওয়্যারটার বৈশিষ্ট্য হচ্ছে যে এইটাকে আগানো মানে সামনে পিছনে আগানো যায় আর কি প্রয়োজনে। অর্থাৎ এটাকে সরানো যায়, নাড়ানো যায় আর কি। অবশ্যই নাড়াইতে হলে তখন তোমাকে একটা প্রেসার দিতে হবে, টান দিতে হবে, চাপ দিতে হবে, হ্যাঁ, তার মানে বল প্রয়োগ করতে হবে। কিন্তু বল প্রয়োগ করেও সেটাকে কি করা যায়, সামনে পিছনে সরানো যায়, আগানো যায়। এটা হলো এটার একটা বৈশিষ্ট্য। এখন আমরা মনে করছি যে তোমার আহ, এই রেক্টেঙ্গুলার ফ্রেম যেটা, এটাকে একটা তোমার সোপ সলিউশনে ডুবানো হয়েছে, সাবান পানিতে, ঠিক আছে। এবং আমরা ধরে নিচ্ছি যে তোমার আহ এই ABRQ যে অংশটা, এটার ভিতরে সেই সাবান পানি আছে, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি। তাহলে এখন তোমার মনে করো যে এবিতে যে আছে সাবান পানি, এখন ইনিশিয়ালি আগে এই AB ওয়্যারের অবস্থান ছিল হচ্ছে A', B' এই অবস্থানে। এখন এই ফ্রেমের ভিতরে সাবান পানি ঢুকে যাওয়াতে সারফেস টেনশনের দরুন, সারফেস টেনশনের কারণে এটা A', B' অবস্থান থেকে ওই লিকুইডের সংস্পর্শে এই ওয়্যারটা AB অবস্থানে চলে গেছে, যেখানে ওয়্যারটা শিফট করছে হচ্ছে ΔX পরিমাণ, ঠিক আছে। অর্থাৎ A অথবা B এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ΔX। আমরা আরো দেখতে পাচ্ছি ফিগার থেকে যে এই রেক্টেঙ্গুলার যে ফ্রেম, হ্যাঁ, তার তোমার লেন্থ হচ্ছে L, অর্থাৎ QR এর মধ্যবর্তী দূরত্ব, অথবা আমরা যদি বলি A থেকে B এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে সেটা হচ্ছে L। তাহলে এখান থেকে আমরা যদি একটু সহজে বোঝার চেষ্টা করি, সেটা হলো যে আমাদের যে আপার সারফেস, আমরা আপার সারফেস বা ফ্রি সারফেসের কথা হয়, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতেছো যে সেটা তোমার কি করে, যে এটা হচ্ছে চারটা ফেজ থাকবে। সো ডেল এক্স এর পরিমাণ কিন্তু এদিকে একটা, এদিকে একটা, সো এদিকে ডেল এক্স, এদিকে ডেল এক্স, এন্ড এল এর পরিমাণ এদিকে একটা, দ্যাট ইজ এ বির দিকে একটা, এবং মানে এ বির দিকেই দুই দিকে থাকবে ন্যাচারালি, তাই না? তোমরা সেটাও বুঝো, তাহলে সেটাও টু। আমি একটু যদি ফিগার বলি, সাপোজ এরকম একটু 3D ফিগার যদি আঁকতে পারতাম আমরা আর কি, সহজে বোঝানোর জন্য। সরি, এটা তো মনে হয় ভুল এঁকে ফেললাম, বাইরের দিকে যাবে। যাই হোক, এরকম যদি হয়, এরকম, তাহলে কি থাকে, এই যে দেখো, এটাও এল হতে পারে, এটাও এল, এটা ডেল এক্স, এটাও ডেল এক্স, তার মানে এই এরকম একটা ব্যাপার থাকে, তাই না? তোমরা সেটা বুঝতে পারতেছো সহজে। তাহলে এইখানে মানে যে এরিয়াটা চেঞ্জ হইলো, পরিবর্তন হইলো এই A', B' অবস্থান থেকে AB অবস্থানে যাওয়ার কারণে, সেটা হলো দৈর্ঘ্য এল, প্রস্থ ডেল এক্স। তার মানে এল ডেল এক্স, কিন্তু দুই দিকে, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 2L, প্রস্থ হচ্ছে 2 ΔX, দ্যাট ইজ 2L ইন্টু ডেল এক্স, এরকম আর কি, ঠিক আছে। এটা হলো আমাদের এরিয়ার চেঞ্জ। এখন এখানে একটা বল আমরা লিখছি এফ বল। আমরা বলছি এফ বল ইজ ইকুয়াল টু তোমার W1 প্লাস W2। হ্যাঁ, আমরা বলছি যে এফ ইজ ইকুয়াল টু
W1 প্লাস W2। এখন একটু বলি যে হোয়াট ইজ W1। এখন W1 হচ্ছে যে তোমার এই এ বি তারের ওয়েট, ওজন আর কি। ন্যাচারালি কোন একটা বস্তু হলে তার একটা বস্তু ন্যাচারালি তার একটা ভর আছে, এবং ওই ভরের সাথে সম্পৃক্ত অভিকর্ষ ত্বরণ W2 কে আমরা বলতেছি হচ্ছে এক্সটার্নাল ওয়েট ডিউ টু প্রেসার অথবা ডিউ টু সারফেস টেনশন। তাহলে সারফেস টেনশনের কারণেই তো এটা এখানে সম্পৃক্ত আছে, তাই না? তাহলে সারফেস টেনশনটার তো একটা বল আছে, এবং বলের রিলেটেড ওয়েট আমরা পাই, কারণ আমরা কিন্তু কখনো কখনো ওয়েটকে আমরা ফোর্সের সাথে কম্পেয়ার করতে পারি, তাই না? কারণ আমরা জানি যে W is equal to mg as well as F is equal to mg, ঠিক আছে? তো সেখান থেকে বল সমান হবে এক্সটার্নাল ফোর্স। মানে হলো এইটা মনে করো এইখান থেকে এইখানে চলে গেছে, এ প্রাইম বি প্রাইম থেকে এ বি অবস্থানে চলে গেছে, তাহলে এটা তো সে কিন্তু অলওয়েজ তার আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য একটা টান অনুভব করে, সেটাকে আমরা বলি রিস্টোরিং ফোর্স। অর্থাৎ সে আগের ইনিশিয়াল যে মুক্ত অবস্থায় ছিল সেই মুক্ত অবস্থায় ফিরে যাওয়ার জন্য অলওয়েজ চেষ্টা করবে, এবং সেই বলটা হচ্ছে এই এফ বল। মানে হচ্ছে তুমি যদি স্প্রিং একটাকে এরকম আমরা বলছিলাম মনে হয় ইলাস্টিসিটিতে, অথবা না বললেও এই স্প্রিংকে যদি তুমি প্রেসার দাও, ছোট করো, ঠিক আছে, মনে করো যে এত বড় স্প্রিং ছিল, তুমি প্রেসার দিয়ে এতটুকু করলা, তাহলে এটা একটা টান অনুভব করে অলওয়েজ। তুমি আঙ্গুলের মধ্যে কিন্তু একটা চাপ অনুভব করো সব সময়, ছেড়ে দিলেই আবার আগের অবস্থায় চলে যায়। তার মানে দাঁড়াইলো যে দুই দিকেই তখন একটা এফ বলটা কাজ করে, রিস্টোরিং ফোর্সটা কাজ করে, তাই না? ঠিক তেমনি ভাবে এখানে যেহেতু এ প্রাইম বি প্রাইম অবস্থান থেকে এ বি অবস্থানে গেছে, এটা ন্যাচারাল অবস্থান কিন্তু এ প্রাইম বি প্রাইমে ছিল, এ বি অবস্থানে যেহেতু গেছে সেহেতু কিন্তু এটাও একটা রিস্টোরিং ফোর্স ফিল করবে এফ। এবং এই রিস্টোরিং ফোর্সটা যতক্ষণ পর্যন্ত W1 W2 এর সমান হবে ততক্ষণ পর্যন্ত এটা এ বি অবস্থানে অবস্থান করবে। আই রিপিট, আমি স্ট্রেস বলছি না যে স্যার, স্ট্রেস বলে যাব। এটা এ বি অবস্থানে অবস্থান করবে। যদি এফ বেশি হয়ে যায় তাহলে এটা আরো নিচের দিকে নেমে চলে আসবে, যেহেতু রিস্টোরিং ফোর্স বেশি, তার মানে এটা যে আগের অবস্থানে ছিল তার দিকে নেমে চলে আসতে চাবে। যদি W1 প্লাস W2 বেশি হয়ে যায় তাহলে সেটা আরো উপরের দিকে চলে যাবে। তার মানে যতক্ষণ এই দুটো সমান থাকবে ততক্ষণ একই অবস্থানে অবস্থান করবে। আসলাম, বলো কি বলছিলা? স্যার এটাকে কি স্ট্রেস বলতে পারবো? হ্যাঁ, দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্ট্রেস, তবে এটা আমরা ওইটাকে ডিফাইন করছিলাম হচ্ছে সলিডের জন্য, সলিডের এটা জন্য কিন্তু স্যার, জি স্যার। লিকুইড, তার মানে এটা এইখানে আমরা একই কথা বলতে পারবো না, বুঝছো না? হ্যাঁ বুঝছি স্যার। জায়গা ভেদে এক এক জিনিসের এক এক নাম, তাই না? মনে করো বাংলাদেশের টাকা, ইন্ডিয়াতে রুপি, জিনিস তো একই। তো এটা আমরা লিকুইডের জন্য পড়তেছি, আর আমরা স্ট্রেস স্ট্রেন বা ইলাস্টিসিটি এগুলো সবই বলছিলাম সলিডের জন্য। তো ওই টার্মগুলো ওই কথাগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো না, আমরা এখন নতুন নতুন জিনিসগুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে, কথাবার্তার দিক দিয়ে, বাট কনসেপ্ট সেম। আচ্ছা, তাহলে আমরা একটু বলছি, তাহলে এইটা যদি এফ হয় তাহলে আমরা জানি যে তোমার কাজ কাজ হচ্ছে কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। হ্যাঁ, তো এফ এস কস থিটা বেসিক্যালি যদি একই দিকে হয় তাহলে কস থিটার মান 0 হয়, দ্যাট ইজ সরি থিটার মান 0 হয়, কস থিটার মান 1 হয়, বেসিক্যালি তাহলে এফ এস। সো এইখানে আমাদের কিন্তু পার্টিকুলার একটা ডিরেকশন বরাবর মানে ডিস্টেন্স অতিক্রান্ত করছে ডেল এক্স, তার মানে আমাদের তাহলে কাজ হবে W ইজ ইকুয়াল টু এফ ডেল এক্স। এফ ডেল এক্স, এই ডাব্লিউ আর এই ডাব্লিউ কিন্তু এক না, হ্যাঁ, আমরা একটু স্পেসিফাই করে দিই, এটা হচ্ছে কিন্তু আমাদের ওয়েট আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ক, ঠিক আছে? একটা ওয়েট একটা ওয়ার্ক, সো ডিফারেন্ট থিং।
সেই কাজ হচ্ছে আমাদের এফ ডেল এক্স। এখন আমাদের এরিয়া কতটুকু চেঞ্জ হলো আমরা বললাম, আমরা এরিয়া চেঞ্জ আমরা বললাম যে এরিয়া চেঞ্জ আমাদের হচ্ছে 2L ডেল এক্স, এটা ঠিক আছে 2L ডেল এক্স। এই দুই আমি তো এটা বললামই। সো ওকে, তাহলে আমরা বলবো যে ওয়ার্ক পার ইউনিট এরিয়া, যদি বলি ওয়ার্ক পার ইউনিট এরিয়া অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ কাজ হয়েছে সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে তখন আমরা বলবো হচ্ছে এরকম যে ওয়ার্ক পার ইউনিট এরিয়া, ওয়ার্ক পার ইউনিট এরিয়া, হ্যাঁ এটা ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এই ওয়ার্কটাকে পার ইউনিট এরিয়া দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ এফ ডেল এক্স কে যদি আমরা ভাগ করি 2L ডেল এক্স, ডেল এক্স চলে গেল, বেসিক্যালি আমরা পাইলাম এফ বাই টুয়াইস এল। ঠিক আছে, তাহলে এইটা আমরা পাইলাম এফ বাই টুয়াইস এল। ঠিক আছে, সো আমরা বলতেছি যে এই যে ওয়ার্ক পার ইউনিট এরিয়া যেটা সেটাকেই আমরা বলছি যে এটা হচ্ছে এনার্জি পার ইউনিট এরিয়া অ্যান্ড দিস ইজ কল্ড সারফেস এনার্জি। এখন তোমরা জানো যে থিওরিটিক্যালি ওয়ার্ক এবং এনার্জি কিন্তু এক জিনিস, বাট কনসেপচুয়ালি দিজ আর সেপারেট থিংস। হ্যাঁ, আমরা ওয়ার্কের ইউনিটও জানি জুল, হ্যাঁ, এবং এনার্জির ইউনিটও জানি জুল, এবং ওয়ার্ক যত বেশি এনার্জি তত বেশি, বাট কনসেপচুয়ালি দ্যাট ইজ ডিফারেন্ট থিং। সো এই যে ওয়ার্ক পার ইউনিট এরিয়া এটাকেই আমরা বলতেছি এনার্জি পার ইউনিট এরিয়া, এবং দিস ইনক্রিজ অফ এনার্জি পার ইউনিট এরিয়া ইজ কল্ড সারফেস এনার্জি। ঠিক আছে, অর্থাৎ এই যে এনার্জি পার ইউনিট এরিয়াতে যে পরিমাণ চেঞ্জ হচ্ছে এইটাকে আমরা সারফেস এনার্জি বলবো, সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া ডেফিনেটলি। তাহলে আমরা এখান থেকে একটু সারফেস এনার্জিটাকে একটু ডিফাইন করতে চাচ্ছি। হ্যাঁ মুছি, আমরা তাহলে বলতেছি যে this increase in energy per unit area is called surface energy. তাহলে এটাকে আমরা বলতেছি যে সারফেস এনার্জি। এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হলো যে তোমার আমরা যদি টি কে সারফেস টেনশন বলি, আমরা অলরেডি টি কে সারফেস টেনশন বলছি, তো আমরা দেখবো যে ইফ উই ইন্ডিকেট টি বাই টি অ্যাজ সারফেস টেনশন, তাহলে উই নো যে টি ইজ ইকুয়াল টু এফ বাই এল, এখানে এফ বাই টুয়াইস এল, বিকজ আমাদের লেন্থটা দুই দিক বরাবর। তাহলে ওইখান থেকে আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাই যে যেটা সারফেস এনার্জি ইন্ডিকেট করতেছে সেটাই কিন্তু সারফেস টেনশন ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, তার মানে আমরা এটা একটু প্রুফ দিব এখনই। তার মানে আমরা পড়ছিলাম যে সারফেস টেনশন এন্ড সারফেস এনার্জি মানে ইকুয়ালস। এক্স্যাক্টলি, আমরা সেটার দিকে আগাচ্ছি আস্তে আস্তে। তো আমরা এটাই বলছি যে তোমার আমরা ওখানে পড়ছিলাম সারফেস টেনশনের ইনিশিয়াল যখন আমি ডিফাইন করলাম তখন আমি বললাম যে ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এখানে টোটাল ফোর্সটাকে যদি আমরা এফ দিয়ে কনসিডার করি এবং আমাদের টোটাল সরি ফোর্স পার ইউনিট লেন্থ, এরিয়া বলছি কেন, সরি, তো ফোর্স পার ইউনিট লেন্থ, তো টোটাল লেন্থ হচ্ছে আমাদের দুই দিক বরাবর যদি 2L হয়, তাহলে আমরা এই টি ইজ ইকুয়াল টু আবার এফ বাই টুয়াইস এল লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নিউমেরিক্যালি সারফেস টেনশন এন্ড সারফেস এনার্জি ইজ ইকুয়াল, বাট এইটার আমরা আরেকটু বিশদ প্রুফ দিব, আমরা সেই প্রুফের দিকে আগাই। আমরা এটা এখন মাত্র অ্যাজাম্পশন করলাম, স্টেটমেন্ট টাইপের, যে আমরা শুরুতে বললাম যে সারফেস টেনশন এবং সারফেস এনার্জি
একই জিনিস, কিন্তু সেটাকে আমরা একটু প্রমাণ করতে চাই নিউমেরিক্যালি বা ম্যাথমেটিক্যালি, আমরা সেটার দিকে যদি আগাই, আমাদের আশা করি যে সবার ফিগারটা মাথায় আছে, অনেকক্ষণ ফিগার ছিল। সো আমরা এখন বলছি যে তোমার যদি এইচ হচ্ছে হিট অ্যাবজর্ব পার ইউনিট এরিয়া হয়, মানে এইচ কে তো আমরা হিট হিট বলতাম। সো আমরা যদি বলি যে সাপোজ এইচ ইজ দ্য হিট absorbed per unit area, absorbed per unit area, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি দেন তোমার S into 2L del X is equal to 2LT into del X plus H into 2L del X। আচ্ছা, আমি এটা একটু তোমাদেরকে বর্ণনা করতেছি, সমস্যা নাই। জিনিসটা আসলে আমি কি লিখলাম, কেন লিখলাম। তাহলে আমরা দেখতেছি যে এই 2L del X জিনিসটা হচ্ছে আমাদের এরিয়া, ঠিক আছে না? আমরা তখনও দেখাইছি, তো সব জায়গায় 2L del X টা কিন্তু আছে। আমরা হয়তো একটু আলাদা করে লিখছি, তা আছে। এবার এখানে এর বাইরের নতুন কিছু জিনিস আমরা অ্যাড করছি, একটা হচ্ছে এস, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এইচ, সরি একটা টি, একটা এইচ। যেখানে এস হচ্ছে আমরা বলছি সারফেস এনার্জি, টি হচ্ছে আমরা বলতেছি সারফেস টেনশন, এবং এইচ হচ্ছে অ্যাবজর্ব হিট, হিট অ্যাবজর্ব যেটা আর কি, ঠিক আছে? তো আমরা যেটা বলছি আর কি, যে তোমার বেসিক্যালি কি হয়েছিল, কাজ করতে হলে তো তোমার ইয়ে লাগে, কি যেন বলে, বাইরে থেকে ফোর্স দিতে হয়, এবং সেখানে তোমার হিট প্রডিউস হতে পারে, ঠিক আছে? তোমরা জানো যে যে কোনো ঘর্ষণের কারণেই কিন্তু একটা হিট প্রডিউস হয়, সেটা কম হোক বেশি হোক। হ্যাঁ, তো যেটাকে তোমার আমরা বলি হচ্ছে হিট অ্যাবজর্ব বাই দ্য অ্যাটমসফিয়ার, মানে পরিবেশের সাথে কি পরিমাণ, পরিবেশের রেসপেক্টে কি পরিমাণ হিট সে অ্যাবজর্ব করলো সেটা আর কি, ঠিক আছে? তাহলে আমরা বলছি যে যেহেতু টি সারফেস টেনশনের জন্য, টি সারফেস টেনশনের দরুন এস পরিমাণ এনার্জি, এস এনার্জির কাজ ওখানে সম্পাদিত হয়েছে, ঠিক আছে? তাহলে এই টি সারফেস টেনশনের সাথে পরিবেশের যে হিট অ্যাবজর্ব এইচ, সেটা যোগ করতে হবে আর কি আমাদের, এবং সেটা ইজ ইকুয়াল টু হবে সারফেস এনার্জির সমান। বেসিক্যালি আমরা এই 2L del X বাদ দিলে আমরা লিখতে পারবো যে এস ইজ ইকুয়াল টু টি প্লাস এইচ, ঠিক আছে? এটা লিখতে পারবো। তার মানে আমরা বলছি যে সারফেস এনার্জি ইজ ইকুয়াল টু সারফেস টেনশন প্লাস অ্যাবজর্ব হিট আর কি, এটা আমরা লিখতে পারতেছি। আমরা আই রিপিট এগেন, যে কোনো কাজ যদি আমরা করি আর কি, ঠিক আছে? তোমরা আমরা থার্মোডাইনামিক্স পড়াবো, আমাদের আছে, এখনো পড়াইনি, যে আমরা যদি কাজ কোনো পরিমাণ শক্তি কোথাও ইয়ে করি, অ্যাপ্লাই করি, তাহলে সেইখানে তোমার দুইভাবে শক্তিটা ব্যবহৃত হয়। শক্তির একটা অংশ কাজ করে ডাইরেক্ট, আর একটা অংশ নষ্ট হয় অথবা তাপ হিসাবে উৎপন্ন হয়ে যায়, পরিবেশে চলে যায়। তো তোমরা ন্যাচারালি এই জিনিসটা খুব সহজেই বুঝো, যে আমরা মনে করো যে কোনো কাজ করলে, মেকানিক্যাল যে কোনো কাজ করলে, আমরা ইঞ্জিন চালাই, মোটরসাইকেল চালাই, অথবা যে কোনো কাজ করি, আমরা দেখতে পাই যে একটা মেশিন চললে, ইঞ্জিন চললে, যন্ত্র চললে কিন্তু সেখানে গরম হয়ে যায়, তার মানে ন্যাচারালি সেখানে হিট উৎপন্ন হয়। তাহলে হিট যে উৎপন্ন হলো সেটার জন্য কিন্তু আমার ফুয়েল ইউজ করা হয়েছে। তার মানে ওই টোটাল ফুয়েলের ওয়ার্ক এফিসিয়েন্সি যদি আমি বের করতে চাই, তাহলে কিন্তু এই অ্যামাউন্ট অফ হিটটাও আমাকে কনসিডার করতে হবে, ঠিক আছে?
তাহলে এইখানে যেহেতু ওই চেঞ্জটা এ প্রাইম বি প্রাইম থেকে এ বি তে যাওয়ার যে চেঞ্জ সেটা সারফেস টেনশনের দরুন হয়েছে, সাথে সাথে কিন্তু তোমার সেখানে খুব মাইল্ড একটা অল্প হলেও হিট উৎপন্ন হয়েছে, ঠিক আছে, পরিবেশ থেকে একটা হিট সে অ্যাবজর্ব করছে। মনে রাখবা যে কোনো কিছুকে যদি আমরা কম্প্রেস করি, ঠিক আছে, তাহলে সেখানে একটা সংঘর্ষ তৈরি হয় কম্পারেটিভলি। খুব সহজেই বোঝার কথা যে যত কম্প্রেস করব তত পরিমাণ অনুপরমাণুর মধ্যবর্তী মানে সংঘর্ষের পরিমাণ তত বৃদ্ধি পাবে। আর সংঘর্ষ বৃদ্ধি পেলে ন্যাচারালি সেখানে কি হবে, যে টেম্পারেচারও বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে টেম্পারেচার সেখানে নেচার থেকে সে অ্যাবজর্ব করবে, তার মানে সেখানে একটা হিট অ্যাবজর্ব হবে, যদি অ্যামাউন্টটা খুব কম আর কি। খুব কম বলে হয়তো আমরা অনেক কিছুতে দেখতে পাই না, কিন্তু যেগুলো অনেক বেশি, ওই যে গাড়ি ঘোড়া, এগুলোর ক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পারি। সো তখন আমরা কিন্তু এই ইকুয়েশনটা পাই আর কি, ঠিক আছে। তাহলে এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু মডিফাই করি, অর্থাৎ আমরা বলছি যে যদি আমরা এরকম লিখি যে টি ইজ ইকুয়াল টু এস মাইনাস এইচ, তাহলে এস মাইনাস এইচ কে তখন আমরা বলবো মেকানিক্যাল পার্ট অফ সারফেস এনার্জি, ঠিক আছে। এটাকে আমরা বলবো মেকানিক্যাল পার্ট অফ সারফেস এনার্জি। অর্থাৎ সারফেস এনার্জি থেকে যদি হিটের পরিমাণটা বাদ দিই, তাহলে এক্স্যাক্টলি যে পরিমাণ এনার্জি আমরা পাই, যে পরিমাণ এনার্জি আমাদের কাছে ফিজিবল সেইটা। হ্যাঁ, এখন আমরা বলছি যদি সিস্টেমটা হয় অ্যাডিয়াবেটিক সিস্টেম, এখন এগুলো আমরা থার্মোডাইনামিক্সে পড়াবো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তোমরা বাংলায় পড়ছো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া পড়ছি স্যার। যে প্রক্রিয়ার মধ্যে কোনো তাপ বাইরে থেকে ঢুকতেও পারে না, ভিতর থেকে বেরও হতে পারে না। তাহলে যদি এটা হয় একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অ্যাডিয়াবেটিক প্রসেস হয়, তাহলে সেক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা বলছি ফর অ্যাডিয়াবেটিক প্রসেস যদি হয়, তাহলে তোমার এইচ ইজ ইকুয়াল টু তখন হবে 0। তো এইচ ইজ ইকুয়াল টু 0 মিনস তখন টি ইজ ইকুয়াল টু হবে এস, অর্থাৎ সারফেস টেনশন এন্ড সারফেস এনার্জি ইজ ইকুয়াল হবে। তাহলে এখন তোমাকে যদি আমি বলি যে বিল্ড এ রিলেশন বিটুইন সারফেস টেনশন এন্ড সারফেস এনার্জি, ডিটেলস কথাবার্তা আমি যেগুলো বলছি সেগুলো বইয়ে আছে, আমি মেইন ক্যালকুলেশন ফিগার এগুলো ব্যাখ্যা করছি, বর্ণনা করছি। তো আমি যেটা বলছি যে যদি আমি বলি, তাহলে কিন্তু মনে করো তুমি সব করলা, অথচ তুমি এই অ্যাডিয়াবেটিক প্রসেসের কথাটা উল্লেখ করলা না, যেগুলো আসলে ইম্পর্টেন্ট ছোটখাটো জিনিস তোমরা যেগুলো মানে ওভারলুক করে যাও, তাহলে কিন্তু তোমার এই প্রুফটা এটা কিন্তু পূর্ণতা পাইল না, ঠিক আছে। So you have to mention for which condition surface tension and surface energy is exactly equal. Theoretically যদিও surface tension and surface energy always equal, কিন্তু ম্যাথমেটিক্যালি এটা শুধুমাত্র একটা বিশেষ কন্ডিশনে ইকুয়াল, সব সময় না। আই রিপিট, ম্যাথমেটিক্যালি শুধুমাত্র অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য সারফেস টেনশন এন্ড সারফেস এনার্জি ইকুয়াল, অন্য ক্ষেত্রে কিন্তু না। এখন এইটাতে একদম মাথার উপর দিয়ে কিছু যেয়ে থাকলে বলো, আমি শুনি এখানে আর কিছু বলা যায় কিনা দেখি। আমি মনে করি এগুলো হয়তো তোমরা পড়লেই পারবা, হয়তো অনেকদিন পড়ো নাই। তারপরে যদি কিছু মনে করো যে জানার থাকতে পারে বলো। স্যার আচ্ছা, এডিয়াবেটিক বলছার অর্থ কি জানি? রুদ্ধতাপীয়